নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের সংস্কৃত হিন্দি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারে যে ব্যাকরণ পাঠ আছে, 10 নম্বরের যে ব্যাকরণ পাঠ আছে তার মধ্যে আমরা কারক বিভক্তি শুরু করেছিলাম এবং সেই কারক বিভক্তির মধ্যে সম্প্রদান কারক নিয়ে আলোচনা করেছি। তো সম্প্রদান কারকের সেই প্রথম পর্বে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সম্প্রদান কারকের বাকি পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে সূত্র প্রথম আসছে সেটা হচ্ছে কি তাদ অর্থে চতুর্থী বাচ্চা। তাদ অর্থে চতুর্থী বাচ্চা এর মানে হচ্ছে কি? এর মানে হলো নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয়। এখন এই নিমিত্তার্থে যে চতুর্থী বিভক্তি হয়, এই নিমিত্তার্থটা আমাদের বুঝতে হবে। নিমিত্তার্থ বলতে বলছে যে যার জন্য কোনো বস্তু নির্দিষ্ট হয় বা যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, সেই নিমিত্তবোধক শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়। যেমন ধরো যদি বলি যে মুক্তয়ে হরিং ভজতি, এর মানে কি? মানে মুক্তির জন্য হরিকে ভজনা করা। তাহলে এই যে হরিকে ভজনা করা এটা একটা কাজ, কিন্তু এই কাজটা কেন করা হচ্ছে, কার জন্য করা হচ্ছে? মুক্তির জন্য। তাহলে এই মুক্তির জন্য হরিকে ভজনা করা এই ক্রিয়াটা অনুষ্ঠিত হয়েছে, তাহলে যার জন্য হয়েছে সেই নিমিত্তবোধক শব্দে চতুর্থী হবে। সেই জন্য মুক্তয়ে হয়ে গেছে। মুক্তি শব্দ হস্যইকারান্ত শব্দ, তো সেটা হচ্ছে মুনি শব্দের মতো মুনয়ে আছে, মুনি চতুর্থীর এক বচনে, সেই রকম ভাবে আমরা মুক্তয়ে করেছি। তাহলে মুক্তয়ে হরিং ভজতি। নেক্সট উদাহরণ দেখো, অশ্বায় ঘাসম আনয়, মানে ঘোড়ার জন্য ঘাস নিয়ে আসো বা আনা হলো। তো যে ঘাসটা আনা হলো এই ক্রিয়াটা অনুষ্ঠিত হলো কার জন্য? সেই ঘাসটা এনেছে ঘোড়ার জন্য, সেই জন্য অশ্বায়। নরায় যেরকম আছে সেরকম করে অশ্বায় করা হলো। জ্ঞানায় অধ্যয়নম, অধ্যয়ন আমরা যে পড়াশোনা করি তা কিসের জন্য? জ্ঞানের জন্য করি। জ্ঞানের জন্য অধ্যয়ন যে পড়াশোনার কাজ এইটা অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য জ্ঞানায় হয়ে গেল। যেমন ফলায় সেরকম জ্ঞানায় হয়ে গেল। তাহলে যদি পরীক্ষায় দেয় যে তাদর্থে চতুর্থী বাচ্চা কি, ব্যাখ্যা করো, বা যদি দিল যে একটা উদাহরণ দিয়ে দিল মুক্তয় হরিং ভজতি, এখানে কোন কারক হয়েছে কারণ সহ লেখো, তো দুটোর উত্তরই একই। বলতে হবে যে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি হয় যার জন্য কোনো বস্তু নির্দিষ্ট হয় বা যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, সেই নিমিত্তবোধক শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয় বলে বলতে হবে যে মুক্তয় হরি ভজতি। এবার যদি উদাহরণটা দিয়ে বলে তখন আমাদের উদাহরণটা একটু বিশ্লেষণ করে দিতে হবে যে মুক্তয় হরিং ভজতি, এখানে মুক্তয়ে চতুর্থী বিভক্তি হয়েছে কারণ হরি ভজনা করা এই ক্রিয়াটা অনুষ্ঠিত হয়েছে মুক্তির জন্য, তাই মুক্তি এখানে নিমিত্তবোধক শব্দ, তাই তাতে চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। পরেরটা দেখো, বলছে যে ক্রিয়ার্থপ পদস্য চ কর্মণি স্থানীন, এর মানে কি বলছে? বলছে যে তুমুল প্রত্যয়ান্ত পদ যদি উহ্য থাকে তাহলে সেই ক্রিয়ার যে কর্ম থাকবে তাতে চতুর্থী বিভক্তি হবে। তো তুমুল প্রত্যয় আমরা কৃত প্রত্যয় পড়েছি, সেই কৃত প্রত্যয়ের অন্তর্গত এই তুমুল প্রত্যয় করতে, যেতে, খেতে, এগুলো বোঝাতে এই তুমুল প্রত্যয় ব্যবহৃত হয়। তাহলে বলছে যে এই তুমুল প্রত্যয়ান্ত পদ মানে তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়ার্থ ক্রিয়া, ক্রিয়ার জন্য যে ক্রিয়া সেটা যদি উহ্য থাকে তাহলে সেই ক্রিয়ার যে কর্ম থাকবে তাতে চতুর্থী বিভক্তি হবে। যেমন ধরো বলি যে বালিকা পুষ্পেভ্য গচ্ছতি, তাহলে এই যে পুষ্পেভ্য আছে এখানে পাশে দেখো বক্স করে দেওয়া, এই বক্স করার মধ্যেই রয়েছে তুমুল প্রত্যয়ান্ত পদটা লুকিয়ে আছে। এই পুষ্পেভ্য মানে কি বোঝাতে চাইছে? যে পুষ্পানি আহর্তুম, মানে পুষ্প আহরণ করতে। তাহলে এই আহর্তুম মানে আহরণ করতে, এইটা একটা তুমুল প্রত্যয়ান্ত পদ। এবার এর কর্ম খুঁজতে হবে, কি আহরণ করতে? ফুল, পুষ্প আহরণ করতে। সেই জন্য এই পুষ্পেভ্যতে হয়ে গেল কি, হচ্ছে চতুর্থী বিভক্তি। পুষ্পেভ্য কেন হলো? আমাকে ফলেভ্য মতো করে পুষ্পেভ্য করা হলো যেহেতু চতুর্থী হয়েছে। নেক্সট হচ্ছে মশকায় ধূমং দেহি, মানে মশকায় মশদের জন্য ধোঁয়া দেওয়া হয়। তো এখানে যে তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়াটা উজ্জ রয়েছে সেটা হলো মশকং নিবারয়তুম, মানে মশাদের নিবারণ করার জন্য, নিবারণ করতে। তাহলে নিবারয়তুম এটা তুমুল প্রত্যয়ান্ত একটা পদ। এবার এর হচ্ছে কি নিবারণ করতে? মশাদের নিবারণ করতে, মশকায় করে চতুর্থী বিভক্তি করা হলো। নেক্সট হচ্ছে আতপায় ছত্রম, আতপ মানে হচ্ছে রোদ, তাহলে
রোদ, রোদের জন্য ছাতা। তাহলে এখানে যে তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়াটা উহ্য রয়েছে সেটা হচ্ছে আতপং নিবারয়িতুম, মানে সেই নিবারণ করতে, রোদটা নিবারণ করতে। তাহলে নিবারণ করব কি রোদ, সেই জন্য আতপং করে আতপায় হয়ে গেল, ফলায়ের মতো করে আতপায়, আতপায় ছত্রম। তাহলে বলতে হবে যে ক্রিয়ার্থ পদস্য চ কর্মণি স্থানীয়, এটা যদি ব্যাখ্যা করতে বলে বা উদাহরণ দিয়ে দেয় তখন বলতে হবে যে তুমুল প্রত্যয়ন্ত ক্রিয়া বা বলতে পারি তুমুল প্রত্যয়ন্ত পদ উহ্য থাকলে সেই ক্রিয়ার কর্মে উত্তর চতুর্থী বিভক্তি হয় বলে এক উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে, যে বালিকা পুষ্পেভ্য গচ্ছতি, বালক ফলেভ্য গচ্ছতি ইত্যাদি। পরেরটা দেখো বলছে যে তুমূর্থাচ্ছ ভাববচনাৎ। তুমূর্থাচ্ছ ভাববচনাৎ মানে হলো, বলছে যে ভাববাচ্যে যেসব প্রত্যয় হয়, ভাববাচ্যে কোন কোন প্রত্যয় হয় লিখে দিয়েছি দেখো, ঘং প্রত্যয়, অনট প্রত্যয় ইত্যাদি এই প্রত্যয়গুলো হয়। তাই বলছে ভাববাচ্যে যেসব প্রত্যয় হয় তা যদি তুমুল প্রত্যয়ন্ত পদের পরিবর্তে হয় তাহলে সেই ভাববাচক বিশেষ পদের উত্তর চতুর্থী বিভক্তি হয়। সহজ কথায় বললে যে তুমুল প্রত্যয়ের স্থানে বাংলার যে ইতে ক্রিয়া থাকবে এবং তার দ্বারা যা কিছু করা বোঝাবে সেটাতে হয়ে যাবে চতুর্থী বিভক্তি। যেমন যদি বলি পড়তে, পড়তেটা কি হয় পঠিতুম, এটা তুমুল প্রত্যয়টা আছে কিন্তু এটাকে আমাকে চতুর্থী করে দিতে হবে। এই যে ইতে এই ক্রিয়াটাকে পড়া বোঝাচ্ছে, সেখানে আমার করে দিলে যদি চতুর্থী বিভক্তি করি তাহলে পাঠায়ও হয়ে যাবে। যেমন হচ্ছে পিতা গমনায় ইচ্ছতি, এই যে গমনায় এটা হচ্ছে একটা তুমুল প্রত্যয়ান্ত পদ, গন্তুম এটা তুমুল প্রত্যয়ান্ত, সেটাকে আমার চতুর্থী করে করে দিতে হচ্ছে গমনায়। এই যে পাকায় জাতি মানে পাক করা মানে রান্না করা বোঝাচ্ছে, পোক্তুম এটা করে দিচ্ছি পাকায়। জাগায় জাতি জোষ্টুম, এটা তুমুল প্রত্যয়ান্ত করে দিচ্ছি কি জাগায়। এবার এই যে বললাম ভাববাচ্যে যেসব প্রত্যয় হয়, এই যে জাগো আর পাকো কিভাবে হয়, যজ ধাতুর সাথে ভাবে ঘং করলে জাগো হয়, পচের সঙ্গে ভাবে ঘম করলে পাকো হয়। তাহলে যে ভাববাচ্যে যেসব প্রত্যয় হয় তা যদি তুমুল প্রত্যয়ান্ত পদের পরিবর্তে হয় তাহলে সেই ভাববাচক বিশেষ পদের উত্তর চতুর্থী বিভক্তি হয়। সহজ কথায় হচ্ছে তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়াপদের পরিবর্তে সেখানে কি হবে, বাংলার যে ইতে ক্রিয়া থাকবে যুক্ত তার দ্বারা যা করা বোঝাবে সেটাই হয়ে যাবে চতুর্থী বিভক্তি। তাহলে যদি পরীক্ষায় দেয় যে তুমূর্থাচ্ছ ভাববচনাৎ কি, বা হচ্ছে যদি কোনো উদাহরণ দিয়ে দেয় পাকায় জাতি, এখানে কি কোন কারক হয়েছে উল্লেখ করো, তাহলে এটাই আমাকে বলে দিলেই হয়ে যাবে। পরেরটা দেখো বলছে যে হিত যোগে চ। হিত যোগে চ মানে হচ্ছে বলছে যে হিত শব্দের যোগে যার হিত কামনা করা হয় মানে যার মঙ্গল কামনা করা হয় তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। সিম্পল, হিত শব্দের যোগে যার মঙ্গল কামনা করা হবে তার উত্তর চতুর্থী বিভক্তি হবে। যেমন ব্রাহ্মণায় হিতম, তাহলে ব্রাহ্মণের মঙ্গল কামনার জন্য, তাহলে এখানে যেহেতু ব্রাহ্মণের জন্য মঙ্গল কামনা সেই জন্য ব্রাহ্মণ নায় হয়ে গেল, নরায়ের মতো করে ব্রাহ্মণ নায় হয়ে গেল। আরেকটা উদাহরণ কি সজ্জনায় সুখং ভবতি, সজ্জনদের জন্য সুখ কামনা। তো এই উদাহরণটা দেখে তোমাদের মনে হচ্ছে আমরা তো জানলাম যে হিত শব্দের যোগে, তাই এখানে সুখং রয়েছে, সেই জন্য এই সূত্রটার পরে দাগ দিয়ে আরেকটা লেখা রয়েছে সুখ যোগে অপি চতুর্থী বোদ্ধা। তার মানে হচ্ছে হিত শব্দের যোগে যেমন যার হিত কামনা বা মঙ্গল কামনা হবে সে যেমন চতুর্থী হবে, সুখ যোগে অপি মানে সুখ বোঝালেও যেমন মঙ্গল কামনা করা হবে সেরকম সুখও যদি আমরা কামনা করি তাহলেও হচ্ছে সেক্ষেত্রে চতুর্থী বিভক্তি হবে। তার মানে সুখ শব্দের যোগে, এক কথাই হলো হিত আর সুখ শব্দের যোগে যার হিত কামনা বা মঙ্গল কামনা ও সুখ কামনা করা হয় সেই শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়। তার দুটো উদাহরণ হলো ব্রাহ্মণায় হিতম যেহেতু ব্রাহ্মণের মঙ্গল কামনা, আর সজ্জনায় সুখং ভবতি মানে সজ্জনদের সুখের কামনা, সেই জন্য সজ্জনায় আর ব্রাহ্মণায় এই দুটো নরায়ের মতো করে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে যদি পরীক্ষায় দিয়ে দেয় আশা করি আমরা অ্যান্সার দিয়ে আসতে পারবো। পরেরটা বলছে নমঃ স্বস্তি স্বাহা স্বাধালাম বসট যোগাচ্চ। এর মধ্যে এই সূত্রটার মধ্যে দেখবে সব শব্দ আছে। এবার কি কি শব্দ, নম স্বস্তি, নম শব্দ, স্বস্তি শব্দ, স্বাহা শব্দ, স্বধা শব্দ, অলম শব্দ আর বসত শব্দ। তাহলে এই সব শব্দের যোগে চতুর্থী বিভক্তি হবে। তার মানে এই শব্দগুলো যখনই তুমি দেখতে পাবে সেই শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়।
যেমন যদি বলি যে সরস্বত্যাই নম, মানে সরস্বতীকে নমস্কার, তাহলে এই নম শব্দ আছে বলে সরস্বত্যাই হয়ে গেল। সরস্বতী নদী শব্দের মতো, নদ্যই, সেরকম করে সরস্বত্যাই। আবার যদি বলি নম শিবায়, একই, সেখানেও সেক্ষেত্রে আমরা নম শব্দ যোগে শিবায় পদে চতুর্থী বিভক্তি করেছি, যে শিবায় হচ্ছে নড়ায়ের মতো করে। এবার যদি বলি অগ্নয়ে স্বাহা, আমরা যখন মানে যজ্ঞ যখন করাই তখন মানে অগ্নয়ে স্বাহা, তাহলে এই যে স্বাহা এই শব্দটা রয়েছে, এই শব্দের যোগে অগ্নয় হয়ে গেল, মুনি শব্দের মতো অগ্নি শব্দ মুনয়, তাই অগ্নয় হয়ে গেল। এছাড়া আছে পিতৃভ্য স্বাধা, স্বাধা শব্দের যোগে পিতৃভ্য পদে চতুর্থী হয়েছে। মল্ল মল্লায় অলম, যেহেতু বললাম অলম, অলম শব্দের যোগেও হবে, তাহলে অলম শব্দের যোগে মল্লায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। আর ইন্দ্রায় বসট, এখানে বসট দেখতে পাচ্ছি, এই বসট শব্দের যোগে ইন্দ্রায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। আর এখানে যে আরেকটা উদাহরণ, এই যে উদাহরণটা মল্ল মল্লায় অলম, এখানে আরেকটা সূত্র গ্রাহ্য হবে, সেটা হচ্ছে কি সমর্থার্থ কৈশ্চ, এই সূত্রটাও এক্ষেত্রে গ্রাহ্য, মানে এই সূত্র যোগেও যেমন চতুর্থী বিভক্তি হয়, সেরকম এই এখানে যে অলম শব্দ আছে, মানে সমর্থ যে শব্দগুলো, অলম সমর্থ এই শব্দগুলোর যোগে চতুর্থী বিভক্তি হয়। তার জন্য বলতে হবে যে এই সূত্রটা, যে নম স্বস্তি স্বাহা স্বধালাং বসটা যোগাচ্ছ, তার মানে শব্দ হচ্ছে নম স্বস্তি স্বাহা স্বধা অলম আর বসট, এই সব শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। তাহলে এর থেকে যদি প্রশ্ন দেয়, মানে ধরো এই উদাহরণের মধ্যে থেকে একটা দিল, তার মানে বলে দিতে হবে, এই সূত্রটা প্রথমে বলতে হবে, বলার পরে বলতে হবে যে এখানে এই শব্দের যোগে যদি নম থাকে তাহলে নম শব্দের যোগে চতুর্থী হয়েছে, যদি স্বাধা থাকে তাহলে স্বাধা শব্দের যোগে, স্বাহা থাকলে স্বা শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। পরেরটা দেখো বলছে যে মন্য কর্মণা দরে বিভাষা অপ্রাণীষু, মন্য কর্মণা দরে বিভাষা অপ্রাণীষু, এখানে যে বিভাষা কথা আছে এর মানে হলো বিকল্প। বিভাষা মানে হচ্ছে কি বিকল্প, তো বিকল্প কথা কেন বলা হয়েছে, এর মানে বলছে যে অনাদর বোঝালে, অনাদর মানে আদর করা বলছেন, অনাদর, অনাদর বোঝালে কাউকে অবজ্ঞা করা, অনাদর করা, সেটাই অনাদর বোঝালে দ্বিবাদী গণীয় যে মন ধাতু আছে, আমরা ধাতুরূপ পড়ার সময় পড়েছি যে ধাতুর 10টা গণ আছে, তার মধ্যে দ্বিবাদী গণীয় একটা গণ, তো দ্বিবাদী গণীয় যে মন ধাতু আমরা পড়েছিলাম, মন্যতে মন্যেতে মন্যন্তে আত্মনেপদী হয়, তো সেই মন ধাতুর যে কর্ম থাকবে, তবে সেটা অপ্রাণীবাচক, মানে যদি প্রাণী হয় তাহলে হবে না, প্রাণীবাচক হলে হবে না, তাহলে মন ধাতুর যে কর্ম থাকবে অপ্রাণীবাচক কর্মে দ্বিতীয় হতে পারে, আবার চতুর্থী হবে, মানে দুটো বিভক্তি হয়। তাহলে কি বললাম যে অনাদর বোঝালে মানে অবজ্ঞা করা, অনাদর বোঝালে মন ধাতুর যে কর্ম থাকবে সেই কর্মে অপ্রাণীবাচক শব্দে, প্রাণীবাচক বাদ দিয়েছি কিন্তু, প্রাণীবাচক শব্দ কিন্তু বাদে অন্য যে শব্দ থাকবে মানে অপ্রাণীবাচক শব্দে, সেই কর্মে তোমার দ্বিতীয় বিভক্তি হবে আর চতুর্থী বিভক্তি হবে। যেমন যদি বলি যে অহং তাং ত্রিনায় ন মন্যে, এটা যেমন সঠিক, সেরকম অহং তাং ত্রিনং ন মন্যে, ত্রিনায় করে আমরা চতুর্থী করেছি আর ত্রিনং করে দ্বিতীয়া করেছি, যেহেতু তৃণ মানে ঘাস, এটা তো তাহলে অপ্রাণীবাচক, সেই জন্য আমরা দুটো বিভক্তি করেছি, মানে অনাদর বোঝালে যখন এই মন ধাতু থাকবে, এই যে মন্নত ন মন্যে এই মন ধাতু রয়েছে, এই মন ধাতুর এবার কি মনে করি না মানে ঘাস, কি মনে করি, তাহলে মন ধাতুর কর্ম এই যে ঘাস তৃণ, সেই জন্য ওটা একবার ত্রিনায় করেছি আর একবার ত্রিনং করেছি, চতুর্থী করেছি একবার দ্বিতীয়া করেছি। এটা দেখো ওটা ছিল অপ্রাণীবাচক শব্দে, এবার প্রাণীর বেলায় কি হবে, মানে প্রাণীবাচক যখন বোঝাবে, যেমন এই নৌ, কাক, সুখ, শৃগাল, এইগুলো যখন অবজ্ঞা করা হবে এইগুলো ধরে, তখন হচ্ছে কিন্তু শুধু দ্বিতীয়া বিভক্তি হবে, চতুর্থী বিভক্তি হবে না। তাহলে অপ্রাণীবাচক হলে দ্বিতীয়া ও চতুর্থী বিভক্তি হবে, আর প্রাণীবাচক হলে শুধু দ্বিতীয়া বিভক্তি হবে, যেমন অহং তাং শৃগালং ন মন্যে, এখানে শৃগালং হবে, শৃগালায় চতুর্থী কিন্তু হবে না, যেহেতু শৃগাল শিয়াল এটা একটা প্রাণীবাচক, সেই জন্য এই শৃগালং করা হয়েছে, শৃগালায় হবে না। তাহলে সিম্পল মনে রাখবে যে অনাদর বোঝালে, অবজ্ঞা করা বোঝালে যে দ্বিবাদিগণী মন ধাতু আছে সেই ধাতুর কর্ম, সে কর্মটা কি, যদি অপ্রাণীবাচক হয়
প্রাণীবাচক বাদ দিয়ে যদি অন্য শব্দ হয় তাহলে তাই সেই কর্মে তোমার চতুর্থী বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি হবে। আর যদি প্রাণীর বেলায় মানে প্রাণীবাচক হলে নৌ, কাক, শুক, শৃগাল এগুলো অবজ্ঞা করা হলে, এইরকম ধরনের অবজ্ঞা করা হলে তখন সেখানে শুধু দ্বিতীয় বিভক্তি হবে, চতুর্থী হবে। পরেরটা দেখো বলছে যে বা গত্যর্থ কর্মণি চেষ্টায়াম। বা গত্যর্থ কর্মণি চেষ্টায়াম মানে বলছে চেষ্টা বোঝালে, চেষ্টা বোঝালে গত্যর্থক ধাতুর যে কর্ম থাকবে তাতে চতুর্থী বিভক্তি হবে। গত্যর্থক ধাতু মানে যেগুলো যাওয়া বোঝায়, যে ধাতুগুলো গম ধাতু, যা ধাতু, আগম ধাতু মানে যেগুলো যাওয়া বোঝাচ্ছে সেই ধাতুর কর্মে হলো চতুর্থী বিভক্তি হবে। যেমন যদি বলি যে স্বগ্রামায় গচ্ছতি, এখানে গ্রামায় এটা কিন্তু চেষ্টা বোঝাচ্ছে। গ্রামায় মানে বলা হচ্ছে যে গ্রামে যেতে ইচ্ছা করছে, মানে গ্রামে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য এখানে চেষ্টা বোঝাচ্ছে বলেই কিন্তু গ্রামায় করেছি। আবার দেখো অন্য ক্ষেত্রে গ্রামং গচ্ছতি, এর মানে কি, এর মানেও হচ্ছে গ্রামে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু চেষ্টা বোঝাচ্ছে না, মানে সরাসরি গ্রামে যাচ্ছে। তাহলে যখন চেষ্টা বোঝাবে তখন সেই গত্যর্থক ধাতুর কর্মে চতুর্থী হবে, আর যখন চেষ্টা বোঝাবে না তখন কিন্তু দ্বিতীয়া হবে। সেই জন্য খেয়াল করো লেখা হয়েছে যে চেষ্টা বোঝালে গত্যর্থক ধাতুর কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি হবে। তাহলে বিকল্প বললাম, বিভাষা মানে যেমন বিকল্প, তার মানে চেষ্টা যখন বোঝাবে না তখন যেহেতু দ্বিতীয় বিভক্তি হচ্ছে, আর চেষ্টা যখন বোঝাচ্ছে তখন যেহেতু চতুর্থী বিভক্তি হচ্ছে, তাই বিকল্প কথাটা ব্যবহার করা হয়েছে। লাস্ট সূত্র হচ্ছে উৎপাতেন জ্ঞাপিতে চ। উৎপাতেন জ্ঞাপিতে চ মানে এই যে উৎপাত, উৎপাত বলতে কি বলা হচ্ছে, প্রাণী সমূহের যে শুভাশুভ মানে শুভ আর অশুভ কি, সে হলো পৃথিবী, আকাশ, বায়ু, এইগুলোর অবস্থা যখন বিকৃত হয়ে যায় তখন যা সূচিত হবে মানে যা সৃষ্টি হবে তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। তাহলে এটাই হচ্ছে উৎপাত। এদের অবস্থা বিকৃতি হয়ে গেলে যা সূচিত হয় সেটাই তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। যেমন বাতায় কপিলা বিদ্যুৎ, আতপায় অতি লোহিনী, মানে কি বিদ্যুৎ চমকাচ্ছে বা বাতাসে, বাতাসের অবস্থা যখন বিকৃত হয় তখন বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে আতপায় অতি লোহিনী, মানে বললাম যে রোদ, তাহলে এই রোদের মানে প্রচন্ড তাপের ফলে চারিদিক যেন সেই জ্বলে উঠছে, অতি লোহিনী, তো সেটাই বলা হচ্ছে। সেই জন্য এই বাতায়ও আর আতপায়ও এইগুলো সেই অবস্থা বিকৃতির দ্বারা, তাদের অবস্থা বিকৃতির দ্বারা সূচিত হচ্ছে বলে এই বাতায় আর আতপায়তে চতুর্থী বিভক্তি হয়েছে। তো আজকে যে সূত্রগুলো আলোচনা করলাম এইগুলো সম্প্রদান কারকের বাকি সূত্রগুলো ছিল। তো আগের দিনের প্রথম পর্বের সূত্রগুলো এবং আজকের সূত্রগুলো, এই দুটো সূত্রগুলো আমরা পড়লাম। তোমরা বলো তো এই সূত্রগুলো কি খুবই কঠিন? মোটেই কঠিন নয়, মানে প্রত্যেকটা সূত্রের মধ্যেই এর অন্তর্নিহিত অর্থটা লুকিয়ে রয়েছে, সেটাই যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে কিন্তু সূত্রটা একদম জলের মতো সোজা। তাহলে এই সূত্রগুলো তো অবশ্যই মনে রাখতে হবে, কারণ কোন বিভক্তি মানে প্রত্যেকটা কারকের তো অনেক অনেক সূত্র রয়েছে এবং এই সূত্র ধরেই এই 2 নম্বরের প্রশ্ন দিচ্ছে। তাহলে আমাদের এই সূত্রগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং আমি তোমাদেরকে ঠিক খুব সহজভাবে বোঝানোর অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ থাকছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।